আমার এখানে মেরিন বলুন, প্ল্যান্টেড বলুন, সবই সিম্পল। তার কারণ আমরা বাঙালিরা বিশেষ করে আমরা সবই, আমাদের শখ আছে প্রচুর, কিন্তু শখ করতে গেলে তার জন্য যে ইনভেস্ট দরকার আমরা ম্যাক্সিমামই সেইটা করতে আমরা বদ্ধপরিকর নই বা পারি না, আমাদের এখানকার ইকোনমি পারি না, বা যতটা আমরা ভাবি বা বিভিন্ন নেটের মাধ্যমে আমরা জানতে পারি কিন্তু ততটা কস্টলি নয় যদি নিজে বুঝে শুনে একটু চালানো যায়। আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যার সাথে কথা বলবো তিনি আমাদের এই অ্যাকোরিয়াম জগতের খুব অভিজ্ঞ একজন মানুষ, অসীম রঞ্জন ঠাকুর। তিনি বহু বছর ধরে এই অ্যাকোরিয়াম জগতের মধ্যে আছেন, মানে তার নিজের তো ব্যবসাটা তো আছেই এবং হবি তারও অনেক আগে থেকে, এবং তার থেকে আজকে আমরা ফ্রেশ ওয়াটার মাছ সম্বন্ধে এবং ফ্রেশ ওয়াটার সম্বন্ধে তো জানবই, এছাড়াও প্ল্যান্টেশন এবং মেরিন, এই তিনটে বিষয়ে কিন্তু ওনার থেকে আমরা নানা রকম জিনিসপত্র জানতে পারবো। ভিডিওটা একটু বড় হবে, শেষ অবধি দেখতে থাকুন, অনেক কিছু কিন্তু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এখন আমাদের সাথে আছেন অসীম রঞ্জন ঠাকুর। নমস্কার। খুব অভিজ্ঞ একজন আমাদের এই অ্যাকোরিয়াম হবিতে এবং অ্যাকোরিয়ামের বিজনেসের ক্ষেত্রেও। তো সবার আগে বলুন, মোটামুটি কবে থেকে শুরু করেছেন, মানে কতদিন হলো এই হবি থেকে আর কি? হবি বলতে গেলে এটা আমার খুব ছোটবেলার, ওই যখন 8-10 বছর বয়স, তখন কত সাল হবে? মোটামুটি 78-এর আগে, 78-এর আগে, 1978-এর আগে। এবং 78-এ যখন বন্যা হয়েছিল আমাদের কলকাতায়, একটা বড় বন্যা, তখন সবাই যেমন কে কোথায় থাকবি, জামা কাপড় নিয়ে কে কোথায় উঠবে, তখন খুবই ছোট আমি, তখন আমি ওই মাছ ধরতাম, যে সুন্দর সুন্দর মাছ পাওয়া যেত, জলের স্রোতে যেত, ওই গামছা মশারি দিয়ে সেই সব মাছগুলো ধরে, তখন হরলিক্সের কাচের বয়াম ছিল, তার মধ্যে ভরে ভরে রাখতাম। আচ্ছা আচ্ছা। এইভাবে মোটামুটি আমার ছোটবেলার শুরুটা এইভাবেই। আচ্ছা। তারপরে আস্তে আস্তে নিজে ছোট বাক্স কিনলাম, কিনে তার মধ্যে মাছ রাখতাম। তার পরবর্তী স্টেজে যখন আরেকটু বড় হয়েছি, তখন আমাদের এই অঞ্চলটা তখন এতটা ডেভেলপ করেনি, রাস্তাঘাটে তখনও পিচ হয়নি, তো বর্ষা হলে আমাদের রাস্তা ডুবে যেত। ডুবে গেলে কিছুদিন বাদে যেই রাস্তাটা একটু শুকিয়ে গেল, রাস্তার দুধারে তখন জল, তখন আমরা যেটাকে ড্রপ গোরামি বলি, যেটা অ্যাকচুয়ালি দেশি খোলসে মাছ। আচ্ছা। ওরা তখন ওই অল্প জলে ওরা চাক তৈরি করত, আচ্ছা, মানে ডিম ছাড়বার জন্য। ওই চাকের মধ্যে আমরা দেখতাম যে সুন্দর একটা মাছ এসে ভিতর থেকে দৌড়ে এসে ওই চাকের মধ্যে বসলো, একটু পরে আবার দৌড়ে চলে গেল নিচে দুটো, এবং সেটা আমরা রাস্তায় বসে দিব্যি আমরা ধরতে পারবো এরকম একটা পজিশন। আমরা কি করতাম, চুপ করে বসে থাকতাম, যখন ওই চাকের মধ্যে মাছটি ঢুকতো তখন আমরা হাত দিয়ে টেনে রাস্তার উপর মাছটা তুলে নিতাম, নিয়ে সেটা আবার ওই কালেক্ট করতাম বেশ কিছু হলে সেই হরলিক্সের। ওটা কি মানে নরমাল সিলভার কালারেরই হতো? না না, সিলভার কালার ড্রপ গোরামি, সিলভার কালার বলতে ওটাকে বলে ফিমেল। হ্যাঁ। আর যেটা দেখতে সুন্দর ওটা হচ্ছে অ্যাকচুয়ালি মেল মাছ, একটু লালচে লালচে। হ্যাঁ, লালচে, ওটা বিভিন্ন কালার আছে, লালচে আছে, অনেকটা ময়ূরকণ্ঠী কালারও আছে, ওর মধ্যে মিক্স 3-4টে কালার মিক্স থাকে। আলোটা পড়লে তো খুব সুন্দর চিকচিক করে, খুবই ভালো লাগে দেখতে এইগুলো। আরেকটি মাছ যেটা আমরা এখন আমরা প্রচুর রেড ব্যাডিস বলে একটি মাছ আমরা পুষি, ওটারই আরেকটা ভার্সন আমাদের এখানে প্রচুর পাওয়া যেত, যেটা আমরা অনেকে গ্রাম্য ভাষায় কাঠকই বলা হয়, দেশি কাঠকই। সেটা হতো কি, আমার এই রোড থেকে ঘর পর্যন্ত যেতে গেলে এই সামান্য প্যাসেজটা জলে ডুবে গেল, তখন আমরা ইট বিছিয়ে যেতাম। এবার কি হতো, ইটের ফাঁকে ফাঁকে সেই মাছগুলো স্টে করতো। আচ্ছা। সেগুলো আমরা কি করতাম, ওই ছোট কোনো ঝুড়ি বা ওই জাতীয় কিছু দিয়ে ওই মাছগুলো ধরতাম। ওটাও আলো পড়লে ব্লুইশের মধ্যে একটা সুন্দর কালার দেখা যেত। প্যাটিসটা এখন লাল হয়। হ্যাঁ, লাল হয়, ওটাতে আমরা রেড ব্যাডিস বলি, এবং ওটা খুব ছোট ছোট আমরা কালেক্ট করি। কিন্তু যেটা আমি বলছি, এই ব্যাডিসটা একটু বড় হয়, মোটামুটি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত হয় ম্যাক্সিমাম। আচ্ছা। ব্যাডিস অনেকেই রাখেন, মানে কলোনি করে, বড় করে কলোনি করে, ওটা একটা দেশি মাছ। আর যদি ওটাকে মানে খুব ভালো করে লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন যে খুব নিখুঁত কাজ থাকে গায়ের মধ্যে, তাদের লম্বা লম্বা দাগ থাকে, লাল থাকে, নীল থাকে, ব্যাডিসের বিভিন্ন রকম। কিন্তু রেড ব্যাডিসের মধ্যে ওর লাল ভাগটাই বেশি থাকে, কিন্তু আমরা যেটা দেশি বলছি লোকাল, এটার মধ্যে একটা ব্লুইশ কালার থাকে এবং লাইট পড়লে অপূর্ব সুন্দর লাগে দেখতে। সেগুলো ওই রকম বয়মে রেখে রেখে আমরা পুষতাম। এইভাবে আমার
মানে মাছের হবি শুরু হচ্ছে এই মানে প্রথম। আপনি বলছেন আপনি দেশি মাছ দিয়ে অ্যাকোরিয়াম হবি শুরু করেছেন। শুরু করেছিলাম। আচ্ছা। তারপর আরেকটি মাছ আছে গ্লাস ফিশ, যেটাকে আমরা বলি, হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা বাজারে ওই চুনো মাছের সঙ্গে দেখতে পাই। হ্যাঁ, হ্যাঁ, গ্লাস ফিশটা এখনো আমার এখানে স্টকে আছে। হ্যাঁ, এগুলো আমি যে করেই হোক লোকাল মাছের সঙ্গে আসলে আমি সেগুলো কালেক্ট করে আমি সেটাকে রাখার চেষ্টা করি। আচ্ছা। এটাও তখনও খুব ধরতাম, ধরে রাখতাম। ট্রান্সপারেন্ট, হ্যাঁ, ট্রান্সপারেন্ট, যেটাকে আমরা একটা মাছ আছে আমরা গ্লাস ক্যাটফিশ বলেছি, সেটা একটু লম্বা ধরনের হয়, আর এটা হচ্ছে খুব ছোট এবং চৌকো শেপের আর কি, রম্বস টাইপের অনেকটা। হ্যাঁ, দেখতেও খুব ভালো। সে মাছটা আমার ছোটবেলার শখ বলে এখন টুকটাক জোগাড় করতে পারি বলে এখনো কিন্তু আমি আমার দোকানের অ্যাকুরিয়ামে সেটা রাখা আছে। এটা আমরা দেখাবো নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা, তো এটা হলো এইগুলো দিয়ে আমার মানে লাইফের প্রথম মাছ পোষার সূচনা। আচ্ছা, এইখানে তো আমরা ফ্রেশ ওয়াটার দেখতে পাচ্ছি, মানে প্ল্যান্টেটও দেখতে পাচ্ছি, আবার মেরিনও দেখতে পাচ্ছি। মানে একটা জায়গায় তিনটে জিনিস মেনটেন করা, আর মেরিন এখানে উনি যেভাবে মেনটেন করছেন, এত সিম্পল ওয়েতে মেরিন যে মানে রাখা যায়, সেটা এখানে এসে আমরা আর কি প্রথম দেখলাম বলতে হয়। তো ওই প্ল্যান্টেশনে যাওয়ার আগে একটু মেরিনের ব্যাপারটা বলুন, যে আমি এখানে এসে যেগুলো আমরা দেখছি যে খুব সিম্পল ওয়েতে দেখেই বোঝা যাচ্ছে যে মানে তেমন খুব বড় সড়ো কিছু সেটআপ নয়। আমার এখানে মেরিন বলুন, প্ল্যান্টেড বলুন, সবই সিম্পল। তার কারণ আমরা বাঙালিরা বিশেষ করে আমরা সবই, আমাদের শখ আছে প্রচুর, কিন্তু শখ করতে গেলে তার জন্য যে ইনভেস্ট দরকার, আমরা ম্যাক্সিমামই সেইটা করতে আমরা বদ্ধপরিকর নই বা পারি না, আমাদের এখানকার ইকোনমি পারি না, বা যখনই শুনি যে অনেক খরচ তখনই আমরা পিছিয়ে যাই। কিন্তু বাস্তবিকই কিন্তু অতটা খরচ এতে হয় না, যতটা আমরা ভাবি বা বিভিন্ন নেটের মাধ্যমে আমরা জানতে পারি, কিন্তু ততটা কস্টলি নয় যদি নিজে বুঝে শুনে একটু চালানো যায়। হ্যাঁ, এমন কিছু কিছু প্ল্যান্ট আছে যেগুলো সয়েল ছাড়াও করা যায়, ভালো গ্রোথও হয়, কোনো অসুবিধা নেই। আর জেনারেল ওয়াটারে বলতে মানে প্ল্যান্টেড ছাড়া যেগুলো, সেগুলো তো একেবারেই কমন, একটা ভালো ফিল্টার দিলাম, জলটা ঠিক সিজন করা জল থাকলো, এবং মাছটাও সুস্থ মাছ দিলে সেখানেও খুব বেশি হেডেক হয় না। তার কারণ জলের যে দূষিত পদার্থ বলতে কি, মাছ যে পটিটা করে সেটাই তো দূষিত পদার্থ, অ্যামোনিয়া হয়। হ্যাঁ, অ্যামোনিয়া নাইট্রেট যেগুলো তৈরি হয়, ভালো ফিল্টার সিস্টেম রাখলে কি হয়, সে ময়লাটাকে ক্যাচ করছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সপ্তাহে একবার করে ওটাকে যদি আমরা পরিষ্কার করে দিই, তাহলে জলটাও ভালো থাকলো এবং মাছটাও ভালো থাকে, এবং জলটাও একটা নির্দিষ্ট রেশিওতে, মানে 30 to 50% জল যদি সপ্তাহে চেঞ্জ করা যায়, তাতেও অ্যামোনিয়া নাইট্রেটের কিছুটা সমতা রাখা হয় এবং মাছ ভালো থাকে। আর মেরিনের ব্যাপারটা আমি আমার ছোটবেলার থেকে মেরিনের খুবই শখ ছিল, কিন্তু পারিনি। আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে মেরিন করেছি, এবং প্রথম আমরা যেভাবে করেছি, বিরাট এক একজন এক এক রকম বলছে, হ্যাঁ বিরাট খরচ, এই অনেক কিছু কেমিক্যাল লাগে, হ্যান লাগে, ত্যান লাগে, তারপরে টেস্ট কিটস দরকার হয়, সেগুলোর কস্টিং অনেক, তারপরে জলের দাম অনেক, বা জলটা তৈরি করতে অনেক সময় লাগে, লাইভ রকের ব্যাপার আছে, তারপরে মাছ অনেক দামি এবং মাছ বেশি দিন বাঁচে না। কিন্তু আমি দেখেছি যে না, এগুলো অতটা কস্টলি নয় যতটা আমি শুনেছি। এখন আমার নিজের অভিজ্ঞতাতে আমি প্রথম যখন শুরু করি, আমাকে একজন একটা গিফট করেছিল একটা অ্যাকুরিয়াম, এবং সে মামুলি একটা স্টেবিলিটি বলে একটা লিকুইড আছে সিকিমের, সেইটা আমাকে দিয়ে বলে কিচ্ছু করতে হবে না, দিব্যি আছে, আর আমি তো আছি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওইটুকুর পরে খুব একটা বেশি হেল্প পাইনি, নিজেই একটু বুদ্ধি খাটিয়ে আস্তে আস্তে আমি জল তৈরি করা শিখলাম, কীভাবে জল তৈরি করতে হয়, জল তৈরি করলেই সঙ্গে সঙ্গে দেওয়া যায় না, কতদিন বাদে সেটা দেওয়া যায়, হ্যাঁ, এইগুলো আস্তে আস্তে নিজেই চর্চা করতে জানলাম। এবং পরবর্তী ক্ষেত্রে টেস্ট কিট কিনেছি, সেটা জল টেস্ট করতে হয়, কি কন্ডিশন বুঝে লিকুইড দিতে হয়। আমি দেখলাম যে এগুলো একটু যদি বুঝে আমি চলি, তাহলে এইসব টেস্ট কিটসের দরকার হয় না, এক্সপিরিয়েন্সটাই মেন। হ্যাঁ, এক্সপিরিয়েন্সটাই মেন, এবং সিম্পল ওয়েতেই মেরিনও করা যায়, কিন্তু মেন দরকার হচ্ছে ধৈর্য। হ্যাঁ, ধৈর্য হারালে কিন্তু মেরিন ট্যাঙ্ক করে স্যাটিসফাইড হওয়া যাবে না। জল ভরলাম, সঙ্গে সঙ্গে মাছ ছেড়ে দিলে কিন্তু মেরিনের মাছ টিকবে না, সময় দিতে হবে। মোটামুটি 2-3 মাস সময় তো অবশ্যই দেওয়া উচিত, তারপরে মাছ। হ্যাঁ, তারপরে এবার কি এর মধ্যে টেস্টিং হিসাবেও কিছু মাছ ছাড়া যায়, সেগুলো খুব ইকোনমিক এবং হার্ডি মাছ, যেগুলো মোটামুটি আমাদের নর্মাল টেম্পারেচারে থাকবে, সহজে মরবে না, এরকম কিছু মাছ দিয়ে টেস্ট করতে হয়। না করলেও মোটামুটি 2-3 মাস যদি জলটাকে সাইকেল করা যায়,
তাহলে মোটামুটি জলটা তৈরি হয়ে যায় এবং তারপরে মাছ রাখলে কোনো অসুবিধা হয় না। মানে আমাদের ফ্রেশ ওয়াটারে যেরকম বলে যে মোটামুটি 2-3 সপ্তাহ লাগে হ্যাঁ। নরমালি সাইকেল হতে, সেটা সেটা এখানে 2-3 মেরিনে মাস ধৈর্য ধরতে হবে। 3 মাস ধৈর্য হ্যাঁ। ধরতে হবে। 3 মাস পরে আপনি হলে- টেস্টিং মাছটা ছাড়তে পারবেন। হ্যাঁ, আর নাহলে আরেকটা ইজি প্রসিডিওর আছে, যদি আপনি কারোর কাছ থেকে মেরিন ট্যাঙ্ক কিনছেন বা মেরিন করতে চান, তাকে বলেন যে তোমার ট্যাঙ্কের থেকে আমাকে কিছুটা জল দাও, তাহলে সেটা সাইক্লিং হওয়া জল যেটা আপনি পাচ্ছেন সেটা দিয়ে যদি আপনার মেরিন ট্যাঙ্ক শুরু করতে পারেন, তাহলে ওই 3 মাসের টাইমটা কিছুটা কমে আসে। কিন্তু তখন খেয়াল রাখতে হবে যে ওই জলটা যেন আবার বেশি লং রান না করে, অর্থাৎ ওই জলটাকেও আস্তে আস্তে চেঞ্জ করে নর্মাল স্টেজে নিয়ে আসতে ওই হবে। জলটা বেশি এজড হয়ে গেলে সময়, হ্যাঁ, যাতে আপনাকে 3 মাসও ওয়েট করতে হলো না, মাছও ভালো থাকলো। এইগুলো কিছুটা নিজের অভিজ্ঞতার দ্বারা এগুলোকে করতে হয়, কিন্তু একবার ওই অভিজ্ঞতার জন্য ধৈর্য ধরতে হবে। আর একবার যদি এই ধৈর্য ধরে জিনিসটাকে রপ্ত করা যায়, খুবই ইজি। এবং প্রথম ইনভেস্টমেন্টটা একটু বেশি হলো, অ্যাজ এ জেনারেল আমি মনে করি অন্তত প্ল্যান্টেডের থেকে মেরিনের খরচা খুব একটা বেশি নয়, বলা যেতে পারে ইকুইভ্যালেন্ট। এটা আমার মতামত, আর কে কি বলবে জানি না। মেরিনের ক্ষেত্রে সবাই বলে যে মেনটেন করা খুব কঠিন, অনেক জিনিসপত্র লাগে, লাইভ রক লাগে, জলের সাথে রকের যে একটা ব্যালেন্স করে রাখতে হয়, তারপর ফিল্ট্রেশন সাম্প একটা ব্যাপার। এবার সাম্প তো জেনারেলি যে কোনো ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কেও লোকে রাখে, হ্যাঁ, ঠিক আছে, তো সেই রকমই একটা সাম্প করলেই তো হয় আই থিঙ্ক। হ্যাঁ হয়, কিন্তু এর মধ্যে ব্যাপার আছে, যেহেতু মেরিনের জলটা একটু কস্টলি, তাহলে আমি যত ঘন ঘন চেঞ্জ করব, যত তাড়াতাড়ি চেঞ্জ করব, তত তো আমার খরচা বাড়বে। কিন্তু সেখানে যদি আমি সাম সিস্টেমটাকে একটু বেটার করি, অর্থাৎ সাম সিস্টেমের মধ্যে যে বায়োমিডিয়াগুলো আমরা দেই, ভালো মিডিয়া, হ্যাঁ ভালো মিডিয়া যদি দেই, সাফিসিয়েন্ট কোয়ান্টিটি যদি দেই, তাহলে দেখা যাবে আমার এককালীন ইনভেস্টমেন্ট হচ্ছে, মানে রেকারিং ইনভেস্ট হচ্ছে না। তা সেইভাবে যদি আমি চিন্তা করি, তাহলে এককালীন ইনভেস্টটা একটু বেশি হলেও আমি বায়োমিডিয়াগুলো যদি সাফিসিয়েন্ট দিয়ে দিই, তাহলে কিন্তু আমার রেকারিং খরচাটা হলো না, লং টার্ম চালাতে, প্লাস লং টার্ম চালাতে পারবো, এবং জলটাও আমার 2 দিন ছাড়া ছাড়া আমাকে পাল্টাতে হবে না। আর অতিরিক্ত জল চেঞ্জ করলেও মাছের ক্ষতি। আবার যদি লং টাইমে করি, সেটাকে আমাকে বুঝতে হবে, সেই বোঝার ব্যাপারটা কিছুটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। কিন্তু যারা নতুন, যারা মেরিন করবে, তাদের সেই ধৈর্যটা ধরলেই অটোমেটিক্যালি আস্তে আস্তে সেও 2-1টা মাছ তো এমনিতেও আমাদের ফ্রেশ ওয়াটারেও মরে, হ্যাঁ প্ল্যান্টেডেও মরে। সেইভাবে যদি নমিনাল ভাবে চিন্তা করা যায়, তাহলে মেরিন কিন্তু খুব একটা খরচা নয়, খুব একটা ব্যয় সাপেক্ষও নয়। আর একটা ভীতি আছে যে ওর দাম, মাছের দাম অনেক, মাছ কম দামের মাছও পাওয়া যায়, অনেক দামি মাছও পাওয়া যায়। সে তো ফ্রেশ ওয়াটারে অনেক দামি দামি হ্যাঁ, মাছ, ফ্রেশ ওয়াটারে অনেক দামি দামি মাছ আছে, সেইভাবে যদি চিন্তা করা যায়। কিন্তু ফ্রেশ ওয়াটারের মাছের লাইফ টাইম বেশি। যদি আমরা মনে করি যে জেনারেল মাছ কম দাম, মূল্য, কিন্তু আবার দামি মাছও তো আছে, এমন এমন দামি মাছ আছে তাদের সঙ্গে কম্পেয়ার করলে খুবই কম দামেও মেরিনের মাছ পাওয়া যায়, ফ্রেশ ওয়াটারে খুব সহজে, খুব ভালো কোয়ালিটি। ডিসকাস আর1 আইটেম তো এগুলো তো খুব কস্টলি হলেও আবার মেরিনেও এত সুন্দর সুন্দর মাছ আছে, এবং সেইগুলোর সঙ্গে যদি কম্পেয়ার করেন, তাহলে ডিসকাসের থেকে অনেক কম দামে মেরিনের সুন্দর সুন্দর মাছও মেরিনে পাওয়া যায়। শুধু ধৈর্য ধরে আপনাকে সেই ট্যাঙ্কটাকে রেডি করতে হবে, বলতে ট্যাঙ্কের মানে মেরিনের পরিবেশটাকে আপনাকে এমন তৈরি করতে হবে, জলের কোয়ালিটি ঠিক থাকবে এবং মাছ যে পরিবেশে ঘুরবে সেই পরিবেশটাও ঠিক থাকবে, এবং মাছও লং লাইফ হয়। এই ক্ষেত্রে আমি এটা মনে করি। আচ্ছা, হ্যাঁ, মানে মেরিন করাটা মানে ওনার কথা অনুযায়ী যে ফ্রেশ ওয়াটার বা প্ল্যান্টেডের মতোই আর কি, মানে যা প্রসেস অলমোস্ট সেই প্রসেস, এবং খরচাটাও অলমোস্ট সেম। একটু বেশি কেন? কারণ জলটা তৈরি করতে গেলে তো একটা সল্ট মিক্স করতে হয়, মিক্স করে প্রসেসিং করতে হয়। এখানে যেটা আমরা ডিরেক্ট আমরা জলটা দিতে পারি, ওখানে জলটা ডিরেক্ট দিতে পারি না, সেটা সল্ট ওয়াটার দিতে হয়। সল্ট ওয়াটার মানে এমনি নুন মিশিয়ে জল তৈরি করার প্রসেসটা, আর তারপরে কতদিন পরে দেওয়া যায় একটু ছোট করে বলে। হ্যাঁ, এবারে জলটা তৈরি করতে মোটামুটি 1 মাস সময় লাগে, অ্যাকচুয়ালি 27 দিন লাগে। ওর মধ্যে যখনই আমি নুনটাকে মিক্সিং করছি, 24 ঘন্টা থেকে 48 ঘন্টা ওটা মিক্সিং করলে ভালো হয়, মানে সময় নেয় ওটা 48। হ্যাঁ, মিক্সিংটা ভালো হয়। তারপরে 27 দিন সময় লাগে ওটাকে ঠিক প্রপার সেটিং হতে। তার কারণ এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া, এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যেটা জিরোতে আনতে পারলেই, জিরোতে আসবে 27 দিনে। 27 দিনে ওই জলটা যে ব্যাকটেরিয়াগুলো মেরিনের মাছের জন্য ক্ষতিকারক, সেই ব্যাকটেরিয়াগুলো মানে
জিরোতে আসতে মোটামুটি 27 দিন সময় লাগে। মানে যেদিন নুন দিলাম সেই দিন থেকে 27 দিন। হ্যাঁ, মানে মিক্সিং করার পরে আমি সেটাকে 27 দিন রাখবো, বা মিক্সিং থেকেও আমি 27 দিন ধরতে পারি। তাহলে 27, 28, 29, 30, আমি 3 দিন আরো এক্সট্রা ধরলাম। ধরে 1 মাস হলে আমার কোনো ভয়টা তো কেটে গেল। এরপরে যখন আমি অ্যাপ্লাই করব মেরিন ট্যাঙ্কে, তখন আমাকে দেখে নিতে হবে যে মেনলি জলের স্যালিনিটিটা ঠিক আছে কিনা, অর্থাৎ নুনের যে পরিমাণটা মেরিনে থাকা উচিত সেটা ঠিক আছে কিনা, এটা মেন। এইটা যদি ঠিক থাকে তাহলে খুব একটা অসুবিধা হয় না। সেটা ওটা একটা মিটার আছে, রিফ্লেক্টোমিটার। হ্যাঁ, রিফ্লেক্টোমিটার আছে, বা স্যানিটি মিটারও পাওয়া যায়। সেই মিটারের সাহায্যে ওটাকে দেখা যায়। দেখলে বোঝা গেল যে না আমার এটা জেনারেল ওয়াটার মেশানো যাবে কি যাবে না, আর ঠিক আছে কিনা সেইটা দেখে সেইভাবে আমাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে প্রসিডিওর, এটাই মেন। এবারে অনেকে ব্যাকটেরিয়া অ্যাপ্লাই করে। এবার কতটা জলে কতটা নুন একটু যদি বলেন। হ্যাঁ, এবার এই জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আমরা যে ধরনের নুন কিনি, একটু স্ট্যান্ডার্ড নুন কিনলে প্যাকেটের গায়েই তার রেশিওটা লেখা থাকে। মোটামুটি 30.33 গ্রাম পড়বে পার লিটারে। জল তৈরি করতে, পার লিটার জল তৈরি করতে 30.33 গ্রাম সল্ট দরকার। স্যানিটারিটা মেন। সেখানে ব্যাকটেরিয়ার যে ব্যাপারটা, অনেকে ব্যাকটেরিয়া তো অবশ্যই দরকার আছে, সেই ব্যাকটেরিয়াটা সবসময় সব জলে খুব তাড়াতাড়ি ডেভেলপ করে না। যার জন্য আমরা বলি যে এটাকে 3 মাস, এটাকে জলটাকে রেডি করতে 3 মাস লাগে। কেন বলছি, ওই জলটাকে যখন আমি বালি, লাইভ স্যান্ড, লাইভ রকের সঙ্গে আমি অ্যাপ্লাই করব, তখন প্রসিডিওরটা করতে ব্যাকটেরিয়া ঠিক মতো তৈরি হতে মোটামুটি অ্যাপ্রক্সিমেট 3 মাস লেগে যাবে। এই 3 মাস যদি আমরা ধৈর্য ধরি, তাহলে এদিকে আমার ফিল্টার সিস্টেম চলবে, এয়ার চলবে, তাতে কি হয় প্রসিডিওর অটোমেটিক কিছু ব্যাকটেরিয়া তৈরি হবে, এবং যার ফলে মানে আপনি বলছেন এই পুরো ব্যাপারটা ট্যাঙ্কের মধ্যেই করা উচিত। করলে কি হবে, তাহলে মাছেরও নির্দিষ্ট পরিবেশ পেয়ে গেল, তখন আমি নিশ্চিন্তে মাছ ছাড়তে পারবো। এই হচ্ছে এটার সিস্টেম। তো এই তো মেরিনের ব্যাপারটা জানলাম মোটামুটি। মানে খুব যে মানে মেন ব্যাপার হচ্ছে ধৈর্য, মানে ওই সময়টা আপনি হাতে নিয়ে শুরু করুন, তারপরে মেরিন একবার সেট হয়ে গেলে তারপরে আর অতটা মানে ঝামেলা থাকে না। আচ্ছা, এবারে ফ্রেশ ওয়াটারে আসি। ফ্রেশ ওয়াটারে তো আজকাল বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। এবার তার মধ্যে একটা মাছের কথা বলতেই হয়, যেটা হচ্ছে উইডো টেট্রা। এখন চারদিকে ছেয়ে গেছে। উইডো টেট্রা তো প্রথম যখন আসে মার্কেটে, মানে 2-3টে কালারই পাওয়া যেত, এখন আরো অনেক ভ্যারাইটি। এখন মোটামুটি একটু ভালো ইয়ে করলে মোটামুটি 8-10 রকম কালার তো পাওয়া যায়, এর থেকে বেশিও হয়। তো এটা তো প্রথমে তো ওকে ডিএনএ লেভেলে গিয়ে কিছু একটা চেঞ্জ করে মাছটাকে বানানো হয়েছিল। প্রথম উইডো ছিল ব্ল্যাক, এবং ব্ল্যাক উইডো ছিল একেবারে নিরীহ মাছ। পরবর্তী ক্ষেত্রে এর ডিএনএ চেঞ্জ করে মানুষ এদের ডিএনএ চেঞ্জ করে নতুন এদের জীবন দেয়, অর্থাৎ নতুন একটা ভ্যারাইটি তৈরি হয়। এবং এই ডিএনএটা এক একটা মাছের কালারের জন্য, মানে উইডো আমি হলুদ করলে এক ধরনের একটা প্রসিডিওরের ডিএনএ চেঞ্জ হবে, রেড করলে আরেক ধরনের ইয়ে চেঞ্জ হবে। এইভাবে বিভিন্নভাবে ডিএনএ চেঞ্জ করে এদের বিভিন্ন কালার তৈরি করা হয়েছে, যেটা আমরা সাধারণত জানি। এইভাবে তৈরি করা হয়েছে। এবার মানে বডি স্ট্রাকচারটা কিন্তু ওই ব্ল্যাক উইডো, ব্ল্যাক কালার উইডো, বডি শেপটা সেম আছে, কিন্তু এদের ডিএনএ চেঞ্জ করার জন্য এদের সত্তাটা চেঞ্জ হয়ে গেছে। সত্তাটা চেঞ্জ হয়ে গেছে, ক্যারেক্টারিস্টিক এমন চেঞ্জ হয়েছে, যেমন আগে ব্ল্যাক উইডো ছিল নিরীহ মাছ, এখন কিন্তু কালারিং যে উইডো, অর্থাৎ ব্লু উইডো, যেটা আমরা খুব এখন মার্কেট ভর্তি, এগুলো কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে। যার জন্য এটা সব মাছের সঙ্গে রাখাটা সুইটেবল নয়। অনেকে রাখছে ঠিকই, কিন্তু এটা সুইটেবল নয়। হ্যাঁ, যার এই ডিএনএ চেঞ্জ করে নতুন যেমন প্রজন্ম তৈরি হলো, তার সঙ্গে এদের অ্যাগ্রেসিভনেসটাও বেড়ে গেল। বুঝেছি। আর এরপরে যেগুলো গোল্ড ফিশ বা কমন যেসব মাছগুলো আছে, তো আপনি আগে বলছিলেন যে আগে গোল্ড ফিশের সাথে অন্যান্য মাছ রাখা যেত। এখন মানে বলা হয় গোল্ড ফিশের ট্যাঙ্ক মানে শুধু গোল্ড ফিশই রাখা উচিত, বা এখনকার যে পজিশন আপনার অ্যাঞ্জেল মানে ওখানে শুধু অ্যাঞ্জেলই রাখো, আর খুব সামান্য কিছু বটম ফিডার রাখা যেতে পারে। তো আগে মানে কি আলাদা কি ছিল? আগে বলতে ধরুন আমি আমার ছোটবেলায় একটা ট্যাঙ্কের মধ্যেই আমি গোল্ড ফিশ রেখেছি, ফেদার ফিশ রেখেছি, সোট টেল রেখেছি, ম্যানিলা কাপ রেখেছি, মিল্কি কাপ রেখেছি। কিন্তু এখন আপনি যদি মিল্কি কাপ বা ম্যানিলা কাপ গোল্ড ফিশের ট্যাঙ্কে রাখেন, তাহলে দেখবেন গোল্ড ফিশের আজকে রাখলেন, 2 দিন বাদে দেখলেন একটা চোখ নেই।
আবার পরের দিন দেখলেন আরেকটা চোখ নেই। অর্থাৎ ম্যানিলা কাপ বা মিল্কি কাপ গোল্ডফিশের চোখ খেয়ে নিচ্ছে বা অন্য মাছেরও চোখ খেয়ে নিচ্ছে। অর্থাৎ এখনকার ম্যানিলা মিল্কি কাপ অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে। অর্থাৎ এই যে প্রজনন করে করে নতুন ভাবে যে প্রোডাকশন বাড়ানো হচ্ছে, ভ্যারিয়েন্ট তৈরি করতে গিয়ে বেশ কিছু মাছ এখন অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। সেইভাবেই বলছি, আমি আমার ছোটবেলায় বলছি তো সোরটেল, ফেদার, মলি, গাপ্পি, অ্যাঞ্জেল, গোল্ডফিশ সব একসঙ্গে রাখতাম, কোনো প্রবলেম হতো না। কিন্তু এখন আমরাই যদি রাখি এরকম একসঙ্গে, পরের দিন দেখছি কারো চোখ নেই, কারো লেজের পাখনাটা ছেঁড়া, খেয়ে নিয়েছে। যেমন অ্যাঞ্জেল আগে যেমন ছিল, অ্যাঞ্জেল এর সঙ্গে যদি আপনি ফেদার রাখেন দেখবেন পরের দিন দেখবেন ফেদারের পাখনা নেই, অ্যাঞ্জেল টুকরে টুকরে ছিঁড়ে দিয়েছে। আগে এতটা এটা ছিল না। এখন যত দিন যাচ্ছে ভ্যারাইটি বাড়ছে, আর্টিফিশিয়াল প্রোডাকশন হচ্ছে, যার জন্য অ্যাগ্রেসিভনেসটা অনেক বেড়ে গেছে। যার জন্য এখন যে কোনো মাছ রাখতে গেলে একটু চিন্তা ভাবনা করে অবশ্যই রাখা উচিত। আচ্ছা, এখনকার হবিসদের একটা খুব মানে যেহেতু উইডো টেট্রা, গ্লো টেট্রার কথাটা উঠলো, যে যারা প্রথম শুরু করে যেহেতু খুব কালারফুল মাছ ওদের খুব অ্যাট্রাক্টেড হয়, মানে নতুন বিগিনার হবিসরা। কিন্তু মাছ নিয়ে আসে বিভিন্ন দোকানে, বিভিন্ন সেলার আছে, নিয়ে এসে নানা রকম সমস্যার সম্মুখীন তো হয়। তো তাদের একদম বিগিনার যারা, যেহেতু তাদের মানে প্রথম ওই মাছটাই চোখে লাগে, তো তাদের জন্য একটু বলে যে যদি ওই মাছটাই নিতে হয় তো মানে কতটা নেওয়া উচিত ট্যাঙ্ক সাইজ অনুযায়ী, আর কি দেখে নেওয়া উচিত এটা একটু বলুন। মাছের সুস্থ মাছ নিতে হবে। এবার সুস্থ মাছ যারা বিগিনার্স হবে তারা সুস্থ অসুস্থ তো বুঝবে না, তাদের এইটুকু বোঝা হয় মাছটা হেলদি কিনা। একটা মাছ যদি না খায় তাহলে সেটা একটু রুগ্ন হবে, শুকনো ভাব থাকবে, এটুকু যে কেউ বুঝতে পারে। মুভমেন্টটা দেখতে হবে, মুভমেন্ট দেখলেই বুঝতে হবে। আর যে মাছটা খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট অর্থাৎ হেলদি, সেটা দেখেই বোঝা যায়। অর্থাৎ হৃষ্টপুষ্ট দেখে নিতে হবে। আর ট্যাঙ্কটাকে লক্ষ্য করতে হবে কোনো মাছ সেখানে ড্যামেজ আছে কিনা, এগুলো লক্ষ্য করে নিতে হবে। তার কারণ যদি অসুস্থ মাছ নিয়ে যায় তাহলে তার বাড়িতে গিয়ে তো মারা যাবেই, এটা গেল এক। আর ট্যাঙ্কের সাইজ এখনকার দিনকালে সবার ছোট ছোট ঘর হয়ে গেছে, ফ্ল্যাটের ব্যবস্থা হয়ে গেছে, যার জন্য বেশি বড় ট্যাঙ্ক রাখা সম্ভব নয়। কিন্তু অনেকেই যেটা ভুল করে, আজকাল 1 ফুটের ট্যাঙ্ক বলতে আমরা বুঝি 12 ইঞ্চি লম্বা, 8 ইঞ্চি হাইট, 8 ইঞ্চি চওড়া, বা 12 ইঞ্চি লম্বা, 10 ইঞ্চি হাইট, 8 ইঞ্চি চওড়া। এটা হচ্ছে ছোট অ্যাকুয়ারিয়ামের মধ্যে একটা সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজে যদি আমি মাছ রাখতে যাই, সবার কি হয় প্রথমে 4-6টা রাখলাম, কিন্তু ওই কিছু একটা কিনতে যাচ্ছি, এই দুটো ভালো লাগলো নিয়ে আসলাম, এই করে করে অনেক গ্যাদারিং করে ফেলে, ওভারস্টক হয়ে যায়। তাতে কি হয়, ফুডও বেশি দিতে হয়। ফুড বেশি দিলে ন্যাচারালি খাবে বেশি, পটি করবে বেশি, অ্যামিনো নাইট্রেট বাড়বে, জল নোংরা, আর জল তাড়াতাড়ি নোংরা হবে। আর যত জল তাড়াতাড়ি চেঞ্জ হবে তত মাছের ক্ষতি হবে এবং তখন মাছ মরতে শুরু করবে। যার জন্য অ্যাকুয়ারিয়ামের সাইজ বুঝে মাছ রাখা উচিত। মোটামুটি 1 ফুট সাইজে কটা উইডো টেট্রা রাখলে 6টা রাখা যেতে পারে, খুব জোর করলে 8টা, ম্যাক্সিমাম 12টা, তার বেশি রাখাই উচিত নয়। তার কারণ আজকে আমি যে মাছটা কিনবো কিছুদিন বাদে তো সেটা বড় হবে, তাহলে সেই বড় হওয়ার জায়গাটাও তাকে দিতে হবে, ঘোরাঘুরির জায়গা। কিন্তু 1 ফুট সাইজের ট্যাঙ্কে উইডো বা গোল্ডফিশ আমরা রাখি বটে, তো সত্যি কথা বলতে এতে রাখা উচিত নয়। কেন, এরা একটু বেশি জলে রাখা উচিত। আর 1 ফুটের ট্যাঙ্ক কি হয়, আমি সে ফ্ল্যাটেই রাখি কি যেখানেই রাখি, একটা যত ছোট ট্যাঙ্ক হবে তত প্রকৃতির টেম্পারেচারের সঙ্গে সেটা এসে যাবে। দেখো বাইরের টেম্পারেচার যদি 30 হয়, বেশি হবে, বাইরের টেম্পারেচার যদি 30 হয় তো ওতেও 30 চলে আসছে। বাইরে যদি 35 হয় তাহলে ট্যাঙ্কের জলও 35 হয়ে যাচ্ছে। কিন্তু মাছের জন্য এই টেম্পারেচার, হাই টেম্পারেচারটা ক্ষতিকারক। ছোট ট্যাঙ্ক হলে কি হয়, ওই টেম্পারেচার বেশির জন্য অনেক সময় মাছ মরে যাবে। সেই জন্য 1 ফুটের ট্যাঙ্কটা একমাত্র ফাইটার, 1-2 মাছ, যেমন গোরামি গ্রুপের মাছ যেগুলো বেশি বড় হবে না, অক্সিজেন খুব একটা দরকার নেই, তারা আপার লেয়ার থেকে অক্সিজেন নিতে পারে, এই জাতীয় যারা কম জলে থাকে, ফাইটার মাছ খুব কম জলে, গাপ্পি, মলি, এইগুলোর জন্য 1 ফুটের ট্যাঙ্ক চলতে পারে। তাও ওই 4-6টা, ম্যাক্সিমাম 10টা-12টা, এর বেশি নয়। আবার যদি মাছ বড় সাইজের হয় তাহলে আরো কম রাখা উচিত। আর নর্মালি আমি অন্তত সবাইকে অ্যাডভাইস করি অন্তত 1.5 ফুট সাইজ। 1.5 ফুট বলতে আমি বলতে চাইছি 18 ইঞ্চি লম্বা, 10 ইঞ্চি চওড়া, 10 ইঞ্চি হাইটও নিতে পারেন, 12 ইঞ্চি হাইট নিতে পারেন, বা 18 ইঞ্চি লম্বা, 12 ইঞ্চি চওড়া, 12 ইঞ্চি হাইটও নিতে পারেন। তাতে কি হয়, এর যে টোটাল ভলিউম, এতে প্রায়
40 লিটারের উপরে এতে জল ধরবে। তাতে কি হয়, এই জলটাকে বাইরের প্রকৃতির টেম্পারেচার যদি বেশি কম হয়, চট করে এই জলটা গরম বা ঠান্ডা হয় না। ভলিউম যদি বেশি থাকে তো জলের ওই টেম্পারেচার ইমপ্যাক্টটা দেরিতে হয়। হ্যাঁ, দেরিতে হয়, যার জন্য মাছের খুব একটা এফেক্ট হতে পারে না। সেই জন্য অন্তত 1.5 ফুট ট্যাঙ্ক মিনিমাম ইউজ করা উচিত মাছের জন্য। যদি কেউ মনে করে যে আমি ভ্যারাইটিস মাছ রাখবো, ছোটখাটো ভ্যারাইটিস মাছ রাখবো, মানে 1 ফুটের ট্যাঙ্কে যদি উইডো রাখতে হয় আপনার মতে 6টা ম্যাক্সিমাম 12টা। ঠিকঠাক। আর যদি মানে আর উইডো না রাখাই ভালো, এটা আরেকটা অপশন। তার বদলে ওই আপনি বলছেন একটা বেটা, বেটা একটা মেল বেটা রেখে তার সঙ্গে 4-5টা ফিমেল বেটা রাখতে পারি, দেখতেও খারাপ না। আপনি গোরামি, মলি, গাপ্পি, গোরামি এইসব মাছ কয়েকটা রাখতে পারেন, যারা খুব একটা বেশি বড় হবে না এবং অল্প জলে অভ্যস্ত, স্লো সুইমার যারা। ফাস্ট সুইমার হলেও মানে ছোট ট্যাঙ্কের জন্য। আর আপনি বলছেন একটা 1.5 ফুটের ট্যাঙ্ক থেকে শুরু করাটা সুইটেবল। আচ্ছা, এটা হচ্ছে ফিশ অনলি ট্যাঙ্কের ক্ষেত্রে ছোট মানে সেটআপ কি হতে পারে সেটার একটা আইডিয়া হলো। আর এবারে আমরা একটু প্ল্যান্টেড নিয়ে কথা বলি। তো প্ল্যান্টেডের আপনি বলছিলেন আপনি সয়েল ছাড়া প্ল্যান্টেড শুরু করেছেন, তো সেইটা একটু বলুন আমাদের। সয়েল ছাড়া বলতে আমি যে বলেছি আমার প্রথম লাইফের প্রথম যে অ্যাকোরিয়াম, তখন মোজাইক দানা পাওয়া যেত। আমি সেই মোজাইক দানার মধ্যেই বিভিন্ন গাছ লাগাতাম, তার মধ্যেই খুব ভালো হতো। কিন্তু এখনকার গাছেরও কোয়ালিটি অনেক চেঞ্জ হয়েছে, এখন টেম্পারেচারও অনেক চেঞ্জ হয়েছে, আগের মতো নেই, টেম্পারেচার খুব বেড়ে যাচ্ছে, টেম্পারেচার অনেক বেড়ে গেছে, যার জন্য মোজাইক দানা এখন পাওয়া যায় না, মোজাইক দানা সেভাবে, যার জন্য মোজাইক দানায় গাছ এখন আর হয় না সেরকম। হ্যাঁ, এখন আমরা যেটা পাই সাধারণত স্যান্ড পাই, বিভিন্ন রকম স্যান্ড বাজারে আছে, স্যান্ডের মধ্যেও গাছ লাগানো যায়, কিন্তু একটু লেয়ারটা একটু মোটা দিতে হয়, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি দিলে লেয়ারটা ভালো হয়, যাতে রুটটা ভালো যায়। হ্যাঁ, রুটটা যাতে ভালো যায় এবং যাতে আঁকড়ে ধরতে পারে। কিন্তু স্যান্ডের মধ্যে প্ল্যান্ট করতে গেলে কিছু প্ল্যান্ট ফুড অবশ্যই অ্যাড করা উচিত। আচ্ছা, হ্যাঁ, প্ল্যান্ট ফুড বিভিন্ন রকম প্ল্যান্ট ফুড বাজারে আছে, সেই ফুডগুলো অ্যাপ্লাই করা উচিত। ফার্টিলাইজার বলছেন? ফার্টিলাইজার, প্ল্যান্ট ফুড বলতে প্ল্যান্ট ফার্টিলাইজার, হ্যাঁ, এগুলো অ্যাপ্লাই করলে ভালো হয়। সেই সঙ্গে প্ল্যান্টের জন্য বালিতে তো হয়ই, হ্যাঁ, কিন্তু সব না হলেও অনেক গাছই হয়, হ্যাঁ, সেই গাছগুলো। এবং সেই সঙ্গে যদি লাইটটাকে পারফেক্ট লাইট দিতে হবে, লাইটটা যদি পারফেক্ট না হয় ফটোসিনথেসিস ঠিক মতো হবে না, অর্থাৎ গাছের গ্রোথটাও ঠিক হবে না। এবং ওই প্ল্যান্টেডেও মেরিনের মতোই কিছুটা ধৈর্য ধরতে হয়। আমরা কি করি, প্রথমে একটা অ্যাকুরিয়াম কিনলাম, এনেই দোকানদার বলেছে মাটি লাগবে না, বালিতে হবে, বালিও কিছু কিনে আনলাম, এনে ধুয়ে টুয়ে দিয়ে গাছ টাছ লাগিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমরা মাছ ছেড়ে দিই। এটা কখনোই করা উচিত না। অন্তত একটা ট্যাঙ্ক রেডি করলাম, আমি সেটাকে ডেকোরেশন করলাম, গাছ লাগালাম, সেই গাছটাকে ডেভেলপ হতে সময় দিতে হয়, অন্তত 1-1.5 মাস 2 মাস দিলে গাছগুলো ভালো গ্রোথ হলো, ভালো সেট হলো, তারপরে আস্তে আস্তে তার মধ্যে ফিশ ছাড়া উচিত। যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কি হয়, আমরা ধৈর্য রাখতে পারি না, ওই গাছ লাগিয়ে দিয়েই দেখা গেল অল্প কিছু গাছ লাগালে হচ্ছে না, বেশ কিছু গাছ লাগিয়ে দিয়েই সঙ্গে সঙ্গে আমরা মাছ ছেড়ে দিই। এটা কিন্তু প্ল্যান্টেডের জন্য সুইটেবল নয়। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত গাছ হওয়ার জন্য যদি গাছগুলো ঠিকমতো জন্মায়ও, ধরে নিল, কিন্তু তারপর দেখা যায় এত গ্যাদারিং হয়ে যায়, তখন আর দেখা যাচ্ছে প্ল্যান্ট ফুড ঠিক মতো দেওয়া যাচ্ছে না, CO2 ঠিক মতো পাচ্ছে না, অর্থাৎ শর্টেজ, ফুড শর্টেজ হয়ে গিয়ে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তখনই কিন্তু কাস্টমারদের মন ভেঙে যায় যে এত সুন্দর, এত খরচা করে করলাম, গাছগুলো সুন্দর হয়েছিল, দেখো চট করে গাছগুলো কি হবে। যার জন্য প্রত্যেকটারই একটা লিমিট রেখে করা উচিত। গাছও সাফিসিয়েন্ট, মানে এমন নয় যে আমি শুরুতেই আমি জঙ্গল করে ফেলি। হ্যাঁ, আমরা সাধারণত কি দেখি, আমরা বিভিন্ন চাষের জমিতে দেখি কি খুব অল্প অল্প করে গাছ লাগানো হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে গাছটা বেড়ে পুরো জায়গাটায় কভার করছে। হ্যাঁ, বাড়তে দেওয়ার মতো জায়গা দিতে হবে। সেইভাবে যদি প্ল্যান্টেড করা যায়, এবং CO2 না দিলেও হয়, প্রচুর গাছ আছে CO2 না হলেও চলে, যেমন ওই আনাভিয়াস নানা, জাভা ফার্ন, এদের জন্য কিছু কিছু আছে যেগুলো CO2 ছাড়া মোটামুটি আপনি রুম টেম্পারেচারে ওয়াটার চেঞ্জেসটা করতে হবে। হ্যাঁ, ওয়াটার চেঞ্জেসটা এবার এক একজনের এক এক মত। আমি বলি আপনি রেগুলার অন্তত 10% করে জল চেঞ্জ করুন, তাহলে গাছ, হ্যাঁ, তাতে কি হবে, আমরা তো প্ল্যান্টেড করা মানে কিছু মাছ ছাড়বই, প্ল্যান্টেড ট্যাঙ্কে তো আর গাছ তুলে তুলে রোজ পরিষ্কার করা যাবে না, আর মাছ থাকা মানেই তার মধ্যে কিছু অ্যামোনিয়া নাইট্রেট তৈরি হবে। রোজ যদি আমি 10% করে জল চেঞ্জ করি, তাহলে খুব অল্প সময় আমার কাজটা হয়ে গেল, এবং মাছও ভালো থাকলো, জলের কোয়ালিটিটাও ঠিক থাকলো, গাছও ভালো থাকলো। যার জন্য এবারে যাদের পক্ষে সম্ভব নয় তারা একদিন ছাড়া 20% করুক,
তাতে প্ল্যান্ট ফিশ দুটোই খুব ভালো থাকে। আর ওনার এখানে যেসব গাছগুলো আপনারা দেখছেন মানে এগুলো CO2 ছাড়া কিন্তু মোটামুটি সবকটা গাছই হ্যাঁ। রয়েছে, খুব ভালোই রয়েছে। মোটামুটি কিছু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ ঘন গাছ হয়েছে, তো এটা CO2 ছাড়াই উনি রাখছেন। ডেলি ওয়াটার চেঞ্জটা উনি যেটা বললেন সেটা যদি করা যায় সেক্ষেত্রে এইভাবেও আপনারা প্ল্যান্টেড করতে পারেন। তো আচ্ছা, আর এবারে বলি যে যদি যারা বড় মাছ পছন্দ করে, মনস্টার ট্যাঙ্ক ফ্যাঙ্ক যারা পছন্দ করে, মনস্টার ট্যাঙ্কের ক্ষেত্রে তো মেনটেনেন্সটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। হ্যাঁ, তো মনস্টার ট্যাঙ্কের ক্ষেত্রে মানে মেনটেনেন্সের ব্যাপারে যদি কিছু টিপস দিতে পারেন। মনস্টার ট্যাঙ্কের প্রথম হচ্ছে, মনস্টার ট্যাঙ্কে বেশিরভাগ মাছই তো একটু বড় হয় এবং তাদের ফুড বেশি লাগে, যার জন্য তাদের অ্যামোনিয়া নাইট্রেট বাড়বে। মনস্টার ট্যাঙ্ক বেশিরভাগ ক্ষেত্রেই যদি বিয়ার ট্যাঙ্ক করা যায় তাহলে সেটা সবচেয়ে ভালো। তাহলে হয় কি, ময়লাটা সহজে পরিষ্কার করা যায়। আমরা কি করতে পারি, একটা বড় ট্যাঙ্ক বানালাম, মনস্টার ফিশ ছাড়লাম, এবারে তার যে ময়লাটা হবে আমরা সাইফন পাইপ দিয়ে রোজ আর্লি ইন দ্য মর্নিং এ, যেমন আমরা দাঁত মাজতে মাজতে একটা সাইফন পাইপ দিয়ে ময়লাগুলো সাইফন করে বের করে দিলাম, এবং হয়তো 1 বালতি কি 2 বালতি জল ফেললাম, 1 বালতি 2 বালতি অ্যাড করে দিলাম, তাতে ময়লাটাও বেরিয়ে গেল, জলও ঘোলা হবে না, মাছটাও ভালো থাকবে। আর মনস্টার ট্যাঙ্কের আজকালকার, আমি একটু আগেই বললাম যে আজকালকার ফ্ল্যাট কালচার তো আমাদের বেশিরভাগের ক্ষেত্রেই মনস্টার ট্যাঙ্ক রাখা সম্ভব না। অত বড় বড় ট্যাঙ্ক, 4 ফুট 5 ফুট ট্যাঙ্ক সবার পক্ষে সম্ভব নয়, যার জন্য মনস্টার ফিশের ইউজ আস্তে আস্তে অনেকটাই কমে গেছে। তবুও আমি বলি মনস্টার ফিশ রাখতে গেলে মোটামুটি 4 ফুট 5 ফুট ট্যাঙ্ক হলে সবচেয়ে ভালো হয়, এবং তার মধ্যে ফিল্টার সিস্টেমটা ভালো রাখতে হবে। সাম্প হলে তো খুবই ভালো। আর আমি ক্যানেস্টারা ফিল্টারের দিকে রেকমেন্ড করবো না, এই কারণে ক্যানেস্টার ফিল্টার নো ডাউট ভালো, কিন্তু কী হয়, মেনটেন করাটা, ক্যানেস্টার ফিল্টারে এমন কিছু কিছু সিস্টেম আছে, একটু কোনো কারণে যদি একটা ড্যামেজ হয়ে যায় তাহলে লিকেজ হয়ে গেলে তখন আর ফিল্টারে কাজ করে না, এবং ক্যানেস্টার ফিল্টার কস্টলি। যার জন্য আমরা যদি সব দিক দিয়ে চিন্তা করি, সাম্প নাহলে টপ ফিল্টার। সাম্প করলে তো খুবই ভালো কথা, আমি বলবো সাম্প বেস্ট, তারপরে টপ ফিল্টার। এগুলো করলে আমাদের খরচাও কম, মেনটেনেন্স করাও সহজ, এবং সেই সাম্প বা টপ ফিল্টার এগুলো রেগুলার পরিষ্কার করতে, অন্তত সপ্তাহে একবার করে পরিষ্কার করে দেওয়া উচিত। তাহলে কি হবে, বড় মাছগুলোকে তো তুলে তুলে বারে বারে রেখে জল পরিষ্কার করবো, অ্যাকুয়ারিয়াম পরিষ্কার, এটা সম্ভব নয়। সেই জন্য এইসবের জন্য ফিল্টার সিস্টেমটাকে ভালো রাখা হবে, তাতে মাছটা স্টেবল করে। এবারে একটা প্রশ্ন, যেটা আপনি যেরকম বললেন যে ফ্রেশ ওয়াটারের 1 ফুটের বদলে 1.5 ফুট করাটা ভালো, সেরকম মিনিমাম একটা সাইজ বলুন যেটাতে লোকে একটা স্টার্টিং মেরিন করতে পারে। মেরিন আমার কাছে প্রথম যে মেরিন আমি করেছিলাম সেটা ছিল আমার 2 ফুট বাই 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি, তার মধ্যেই সাম ছিল, মানে 4 ইঞ্চি ব্যাক সাইডে 4 ইঞ্চি চওড়া করে আমি সাম করেছিলাম। হ্যাঁ, বাদ বাকিটা ফ্রন্টে ছিল। অর্থাৎ আমি বলবো অন্তত করলে 2 ফুটেও করা যায়, 1.5 ফুটেও করা যায়, কিন্তু টেম্পারেচারটা একটা বিরাট ফ্যাক্টর মেরিনের ক্ষেত্রে। সেক্ষেত্রে যত আপনি ছোট করবেন তত কি হবে, জলের টেম্পারেচার আপ ডাউনের কারণেও কিছু কিছু ক্ষেত্রে মাছের ক্ষতি হবে। যার জন্য একটু বড়, অন্তত মিনিমাম 100 লিটার জল ধরে এরকম ট্যাঙ্কে করলে সবচেয়ে 3 ফুট বলছে না, 3 ফুটে আরো বেশি জল ধরে। মোটামুটি আপনি যদি 2 ফুট বাই 2 ফুট বাই 18 ইঞ্চি, মানে 2 ফুট লম্বা, 2 ফুট চওড়া, 2 ফুট হাইট, এর মধ্যে আপনার সাম পিছনে আপনি 6 ইঞ্চি সাম করে দিন, তাহলে আলটিমেটলি দাঁড়াবে কত, 2 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট। এতে মোটামুটি আপনার 100 লিটার জল ধরে যাবে। আর যদি কেউ এরকম করে সাম্প আলাদা করতে চায় সেটাও, হ্যাঁ সেটাও করতে পারে, হ্যাঁ সেটাও করতে পারে, কিন্তু সাম্প আলাদা করা মানে কিছুটা ঝামেলা বেড়ে যায়। একসঙ্গে একটা সাবমার্সিবল পাম্প, অনেক কিছু হয়, কি আলাদা একটা জায়গার দরকার। হ্যাঁ, সেইভাবে একসঙ্গে সাম্প করতে হলে মেনটেনটাও সুবিধা হয়ে যায়, আর আলাদা করে সাম্প করতে বলে তো খুবই ভালো। তা আমি বলবো যে মিনিমাম অন্তত 100 লিটারের ট্যাঙ্কে মেনটেন করা উচিত। 100 লিটারের ট্যাঙ্ক দিয়ে লোকে শুরু করতে পারে। আচ্ছা, এবার আপনার এখানকার বিভিন্ন ট্যাঙ্ক যেগুলো আছে সেগুলোর ব্যাপারে একটু কথা বলি। বলুন। প্রথমে ওই এখানে আমরা একটা মেরিন ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, ছোট 2টো ক্লাউন ফিশ আছে, আর একটা বাবলস মতো আসছে, এই ব্যাপারটা কি একটু বলুন। আচ্ছা, বাবলস মতো যেটা আসছে, এই ট্যাঙ্কটি তো খুব ছোট, 100 লিটার জলের ট্যাঙ্ক এটা। এই ট্যাঙ্কে যে বাবলসটা আপনি দেখতে পাচ্ছেন,
এই বাবেলসটা পিছনে আমার যে সাম্প করা আছে, সাম্পের মধ্যে একটি মোটর আছে, যে পিছনের যে পরিষ্কার করা জল, মানে সাম্পের মধ্যে যে ময়লা জলটা ঢুকছে, ঢোকার পরে ওটা ফিল্টারেশন হয়ে যে পরিষ্কার জলটা, সেটা আমি মানে মেন ট্যাঙ্কে যখন আমি পাঠাচ্ছি, তখন তো শুধু জলটাই আসবে, তাহলে ওরকম একটা সাদা একটা কুয়াশার মতো একটা কি আসছে, যে কোনো লোক প্রশ্ন করতে পারে। এবারে কি হয়, সবাই আমরা কি করি, একটা এয়ার বাবেল আমরা মেরিন ট্যাঙ্কের ফ্রন্টে দিয়ে দিই। হ্যাঁ, আমি সেটা কি করেছি, সেটা ফ্রন্টে না দিয়ে আমি সাম্পের মধ্যে এয়ার সিস্টেমটাকে চালু করেছি। এবং ওই সিস্টেমটা, এটা মেরিন ওয়াটারে ইজি হতে সম্ভব, তার কারণ এটা জলটা ভারী বলেই মেশিনের সাহায্যে ওই এয়ার বাবেলটাকে ফাটানো হচ্ছে, ফাটিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম দানায় পরিণত হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে, আমি যে মোটরটা মানে পাওয়ার হেড যেটা আমার দেয়া আছে, বা সাবমার্সেবল পাম্প যেটা দেয়া আছে, সে যে জায়গাটা দিয়ে জলটা টানছে সেখানে, হ্যাঁ সাকশন করছে, সেখানে আমি একটা এয়ার স্টোন রেখে দিলাম, অর্থাৎ সেই এয়ার বাবেলটা দিচ্ছে, আর মানে জলের সাথে সে হাওয়াও ঢুকাচ্ছে। এবারে আমার যে সাবমার্সেবল যে পাম্পটি আছে, সে ওই এয়ারটা ক্যাচ করে নিচ্ছে। ক্যাচ করে নেওয়ার জন্য সে এত স্পিডে ঘুরছে, ঘোরার কারণে যে এয়ারটাকে ফাটিয়ে দিচ্ছে, ফাটিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম বাবেলে পরিণত করছে, এবং সেই বাবেলটা জলের সঙ্গে বেরিয়ে এসে মেন ট্যাঙ্কে আসছে। এটা দেখতেও ভালো লাগছে, টেম্পারেচারটা এফেক্ট করছে, অক্সিজেনটা খুব সহজে জলে মিশে যাচ্ছে। যদিও মেরিন ট্যাঙ্কে খুব বেশি অক্সিজেন না হলেও চলে, যেমন আমরা জেনারেল ট্যাঙ্কে কোনো মাছ যদি আমি 1 ঘন্টা একটা প্যাকেটে রাখি, হ্যাঁ 1 ঘন্টায় দেখা যাবে সে অসুস্থ হয়ে যেতে পারে। মেরিন ট্যাঙ্কে মেরিনের মাছ কিন্তু 1 ঘন্টাটা কোনো ফ্যাক্টর নয় সেই দিক থেকে, কিন্তু তাহলেও অক্সিজেন তো আমাকে দিতেই হবে। সেটা এটা দেখতেও ভালো লাগছে, টেম্পারেচারটাকেও কিছুটা এফেক্ট করছে, তার কারণে এত ছোট ট্যাঙ্কে তো চিলার ইউজ করা সম্ভব নয়। হ্যাঁ, এবং চিলার কস্টলি জিনিস সবার পক্ষে সম্ভব নয়। এতে আমার টেম্পারেচারটাও অ্যাডজাস্ট হচ্ছে, অক্সিজেনও অ্যাডজাস্ট হচ্ছে। আচ্ছা, আর এই ট্যাঙ্কটাতে কি কি মাছ আছে একটু বলুন। দুটো তো ক্লাউন ফিশ দেখতে পাচ্ছি, আর একটি আছে হারমিট ক্র্যাব, স্টার ফিশ। হ্যাঁ, আর এই যে ট্যাঙ্কটাই ছোট্ট সেটআপ, তার এমনি তো সাম্প আছে এটার সাথে, আর এই রকম একটা ছোট্ট সেটআপ, মানে একটা মিনিমাম স্টোন যেটা দেওয়া আছে, একটা ছোট স্টোন, একটা লাইভ স্টোন, এইভাবেই লোকে শুরু করতে পারে। হ্যাঁ, একটা বেসিক সেটআপ, হ্যাঁ শুরু করতে খুব মিনিমাম। হ্যাঁ, এত ছোট আর খুব সিম্পল। কিন্তু এবারে কি অনেকেই বলে যে না, মিনিমাম 10 কিলো স্যান্ড, লাইভ স্যান্ড দিতে হবে, 10 কিলো লাইভ রক দিতে হবে। হ্যাঁ, এবারে এটা কিছুটা তো অবশ্যই, তার কারণ টেম্পারেচারের ক্ষেত্রে এটা একটা এফেক্টেড, বেশি দিতে পারলে ভালো। অন্তত মিনিমাম এই রেশিওটা যদি আমি মনে করি, তাহলে অন্তত এই 100 লিটারের একটা ট্যাঙ্কে মিনিমাম 5 কিলো তো স্যান্ড দেওয়া উচিত, লাইভ স্যান্ড দেওয়া উচিত, আর 3-4 কিলো অন্তত লাইভ রক দেওয়া উচিত। আচ্ছা, আর একটা যেটা মেরিন ট্যাঙ্ক দেখতে পাচ্ছি একটু বড়, হ্যাঁ খুব বড় সাইজের কিছু মোনো অ্যাঞ্জেলো রয়েছে, আর একটা অ্যানিমনি রয়েছে, আর ক্লাউন ফিশ রয়েছে, আর একটা মাছ দেখছি, ওইটাকে কি বলে? একটা আছে ইয়েলো ড্যামসেল, একটা স্মোক অ্যাঞ্জেল। আচ্ছা, এইটা কত লিটারের ট্যাঙ্ক? এটা আপনার সাম্প নিয়ে এতে 500 লিটার জল ধরবে, সাম্প নিয়ে। এটা কি 3 ফুট? এটা 4 ফুট বাই 2 ফুট বাই 2 ফুট হচ্ছে মেন ট্যাঙ্ক, প্লাস সাম্প আছে, দুটো মিলিয়ে 500 লিটার জল ধরবে। এটাও খুব সুন্দর আর খুব সিম্পল, আর বেশ অনেক দিন বয়স মনে হচ্ছে ট্যাঙ্ক। হ্যাঁ, মোটামুটি কত বয়স হবে? এটা প্রায় বছর 6 তো হবেই। আচ্ছা, এই ট্যাঙ্কে মানে কতটা রক ইউজ হয়েছে? এটা প্রায় 30 কিলো মতো রক আছে। 30 কিলো মতো রক আছে। আর স্যান্ড তাও স্যান্ড প্রায় ওই 20 কিলোর মতো। স্যান্ডটা একটু বেশি দিলে ভালো হতো, একটু বেশি দিলে ভালো। হ্যাঁ, কিন্তু দেওয়া হয়নি। মাছের সাইজও তো বেশ বড় হয়েছে। হ্যাঁ, এরা খুব ছোট অবস্থায় ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি যখন এনেছি খুব ছোট, 1 ইঞ্চি সাইজের আমি এনেছিলাম। আর এখন তো মোটামুটি 8 ইঞ্চি। হ্যাঁ, 8 ইঞ্চি হবে, অবশ্যই হবে। বড় মাছটা 8 ইঞ্চি হয়ে যাবে, প্রায় 8 ইঞ্চি। আচ্ছা, এবারে এই প্ল্যান্টেডটা নিয়ে বলি। এখানে খুব সুন্দর একটা সিম্পল প্ল্যান্টেড ট্যাঙ্ক দেখতে পাচ্ছি। এখানে কি কি গাছ আছে একটু বলুন, আর খুব ইন্টারেস্টিং বেটাও রয়েছে একটা। হ্যাঁ, এখানে মেনলি যে গাছটা রয়েছে ওই জাভা ফার্নি আছে মেনলি, আর একটা লোকাল কিছু গাছ আমি রেখেছি। এর মধ্যে রয়েছে আপনার অ্যালবিনো নিয়ন আছে, এম্পায়ার টেট্রা আছে, বেটাটা আছে দুটো। হ্যাঁ, দুটো বেটা আছে, একটি ক্রাউন টেল বেটা আছে, একটি মুনটেল ফিমেল বেটা আছে। হ্যাঁ, আর মাউন্টেন মিনো আছে। হ্যাঁ,
এর মধ্যে আরো মাছ থাকতো, বিক্রি হয়ে গিয়ে এখন কমে গেছে। গ্লাস ক্যাটফিশ, এমনি নরমাল নিয়ন, বাম্বেলবি গোবি আছে নিচে দেখুন, ছোট্ট ওটা বাম্বেলবি গোবি। তারপরে ওর মধ্যে আমি আগে রাখতাম যেটা, সেটা হচ্ছে হিলস্টিং লোচ। আচ্ছা, হিলস্টিং লোচটা আমার খুব ফেভারিট মাছ, ওটাও এর মধ্যে থাকতো। এই মুহূর্তে এখন নেই। স্টোনটা দেখছি, এটা মানে কি স্টোন? ওটাকে বলে লেয়ার রক। লেয়ার রক, হ্যাঁ এখন পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। খুব সুন্দর, মানে ইউনিক দেখতে। হ্যাঁ, লেয়ার লেয়ার ব্যাপারটা সিঁড়ি সিঁড়ি মতো একটা ব্যাপার হ্যাঁ আছে, খুব সুন্দর। আর এটার গাছগুলো তো মেইনলি মানে যেগুলো দেখছি সব ওই উডের মধ্যেই লাগানো, হ্যাঁ বেশিরভাগ গাছ। হ্যাঁ। আর ওই লোকাল যেগুলো বলছি সব ওগুলো সয়েলে লাগানো আছে। আর এখানে দেখছি বেশ ঘন হয়েছে গাছ। হ্যাঁ, এটাও আপনার বিশেষ এক ধরনের মানে স্টোন ডাস্ট আছে, এতেও জাভা ফার্নেই ভর্তি আছে। তার আগে যেটা আছে এটা উইডো টেট্রাই মেনলি আছে, এটা সয়েলেই করা আছে। এর মধ্যে কিছু রেড লিলি বা কিপ্ত করিম বলে যে গাছটা আমরা করেন, হ্যাঁ সেই গাছ আছে, এবং কিছু লিলি এর মধ্যে লাগানো আছে। হ্যাঁ, এবং এটা সয়েলেই করা আছে। আর এখানে প্রচুর তো মানে গাপ্পি আর মলি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি ব্রিড হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখানেই ব্রিড হয়ে এখানেই বড় হয়েছে। হ্যাঁ, আর এর পাশের ট্যাঙ্কটি যেটা আছে ওটার মধ্যে কিছু লিলি আছে, ওর মধ্যে কিছু সিম ছড়া আছে, ব্রিডিং এর জন্য কিছু সিম ছড়া আছে বিভিন্ন রকম কালারের নাকি? হ্যাঁ, ওর মধ্যে মেনলি বিশেষ একটি কালার আছে, এটা পুরো বডিটা ব্ল্যাক হবে কিন্তু পিঠে দিয়ে এটা গোল্ডেন কালার। আচ্ছা, আর আপনার এই পেছনে কিছু ফিমেল বেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ফিমেল বেটা মোটামুটি একসাথে কটা রাখা, যদি কেউ শুধু ফিমেল বেটা দিয়ে করে? ফিমেল বেটা একসঙ্গে অনেক, যত খুশি রাখা যায়, যত খুশি রাখা, মানে ওভার ক্রাউডেড না করে ট্যাঙ্কের মধ্যে সামঞ্জস্য রেখে। ওভার ক্রাউডের ব্যাপারটা আলাদা, যদি কেউ মনে করে আমি শুধু ফিমেল বেটা দিয়েই আমি অ্যাকুরিয়ামে রাখবো, সে রাখতে পারে, কোনো অসুবিধা নেই। এবার অ্যাকুরিয়ামের সাইজ অনুযায়ী সেটা রাখা উচিত। আর উইডো টেট্রা এখানে নানা রকম তো ভ্যারাইটি দেখছি, এগুলো কি কি আছে এখানে আপনার বলুন? আমার এখানে আছে অ্যালবিনো উইডো আছে, ইয়েলো উইডো আছে, রেড আছে, ব্লু উইডো আছে, গ্রিন, লাইট গ্রিন আছে, ডিপ গ্রিন আছে, ব্লু আছে, পার্পেল আছে, এট প্রেজেন্ট এতগুলো আছে। আর আপনার বাইরে একটা মনস্টার ট্যাঙ্ক দেখলাম, হ্যাঁ ওটা কত বড়? ওটা আপনার 3.5 আছে, ওটা একটা না দুটো ট্যাঙ্ক আছে মনস্টার ট্যাঙ্ক, 3.5 সাইজে আছে। একটির মধ্যে আছে জায়ান্ট গোরামি আছে, ওটা মোটামুটি আমার এখানে আছে প্রায় 7 বছর মতো। আর আরেকটি আছে ওর মধ্যে মার্বেল সেনেগাল, মার্বেল সেনেগালটা আমার কাছেই আছে প্রায় 9 বছরের মতো, এবং আমি যখন কালেক্ট করেছিলাম তখন মোটামুটি বড় ছিল, তখন মোটামুটি বছর 4 বয়স হবে। আরেকটি আছে ওর মধ্যে সান ক্যাটফিশ, ওটাও মোটামুটি 10-12 বছর বয়স হবে ওটা। আপাতত মনস্টার আর একটি প্যারট আছে, ওটা বয়স খুব বেশি না, ওই 2.5-3 বছর হবে। আরেকটি মনস্টার ট্যাঙ্ক আছে নিচেরটার, ওটার মধ্যে আছে আপনার সিঙ্গেল স্পটেড ডলার আছে, ব্ল্যাক ডায়মন্ড ডলার আছে, স্যালভেনি আছে, ওমপক বলে একটি মাছ আছে যেটা এক ধরনের পাবদাও বলতে পারেন, সেটাও আছে বেশ কিছু। তো আজ অসীমবাবুর থেকে অনেক কিছুই জানতে পারলাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন। আর এই ব্যাপারে নানা রকম বিষয় উনি তো বললেন, তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর অসীমবাবুর সাথে যোগাযোগ করার জন্য কিভাবে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে দেওয়া থাকবে, নাম্বারটাও ওখানে স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করতে পারেন। যে নাম্বারটা দিলাম ওটা কিন্তু গুগলে নেই, ওটা উনি পার্সোনালি আমাকে দিয়েছিলেন তাই দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।